আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং। এটি আসলে বাংলাদেশে খুবই কমন। আমরা ২ ধরনের অর্গানোফসফরাস কম্পাউন্ড আছে আমরা জানি। একটি হচ্ছে ইনসেক্টিসাইড হিসেবে ব্যবহার হয়, আরেকটি নার্ভ এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আসলে ইনসেক্টিসাইডটা বাংলাদেশে বেশি কমন। ইনসেক্টিসাইডগুলোর মধ্যে ২ ধরনের কম্পাউন্ড আছে। একটা ডাইমিথাইল কম্পাউন্ড, আরেকটি হচ্ছে ডাইইথাইল কম্পাউন্ড। নার্ভ এজেন্টগুলো সাধারণত বিভিন্ন বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার যেগুলো সেগুলোতে ব্যবহার করা হয়। এর মধ্যে জি এজেন্ট আছে, ভি এজেন্ট আছে, অর্থাৎ যেগুলো জার্মান থেকে অরিজিনেটেড সেগুলো জি অরিজিন বলা হয় বা জি টাইপ বলা হয়, আর ভেনোমাস যেগুলো সেগুলোকে ভি এজেন্ট বলা হয়। আমরা জানি যে অর্গানোফসফরাস কম্পাউন্ড আমাদের শরীরে আসার পরে আসলে কিছু মেকানিজমের মাধ্যমে আমাদের একটি ইম্পর্টেন্ট এনজাইমকে নষ্ট করে ফেলে। আমরা একটু ডিটেলসে যাব। যদি এটা একটা নার্ভ ইন্ডিং হয়, আমরা জানি একটা নার্ভ থেকে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে এবং স্টেলিনগুলো প্রথমে সিন্যাপটিক ক্লেফটে আসবে, তারপরে এটা পোস্ট সিন্যাপটিক ক্লেফটে যাবে। অর্থাৎ এইভাবে আমাদের নার্ভ ট্রান্সমিশন হয়, নার্ভের মধ্যে ইম্পালস ট্রান্সমিশন হয়। অ্যাসিটাইলকোলিনগুলো যেগুলো অতিরিক্ত তৈরি হয়, কিন্তু সবগুলো আসলে নার্ভের দিকে যায় না, অতিরিক্তগুলো থেকে যায় এখানে, যেটা ডিস্ট্রয়েড হয় অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমের মাধ্যমে। যে এনজাইমটা রয়েছে এটার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম। এটা অতিরিক্ত অ্যাসিটাইলকোলিনগুলোকে নষ্ট করে দেয়। এই অর্গানোফসফরাস কম্পাউন্ড বা ওপিসি এটা খাওয়ার পরে এটা এসে আসলে এই এনজাইমগুলোকে নষ্ট করে দেয়। যখন ওপিসি এনজাইমগুলোকে নষ্ট করবে তখন অ্যাসিটাইলকোলিন অতিরিক্ত যেগুলো সিন্যাপটিক ক্লেফটে ছিল সেগুলো অতিরিক্ত পরিমাণে ট্রান্সমিশন হবে এবং তার শরীরে কোলিনার্জিক ইফেক্ট হবে। আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন অতিরিক্ত বেড়ে গেলে ২ ধরনের কোলিনার্জিক ফিচার পাওয়া যায়। একটিকে বলা হয় মাস্কারেনিক ইফেক্ট, আরেকটি হচ্ছে নিকোটিনিক ইফেক্ট। এখানে আসলে একটা ছবি দেখানো হয়েছে যে এটা একটা প্রিসিন্যাপটিক, এখান থেকে অ্যাসিটাইলকোলিনগুলো রিলিজ হবে, তারপরে কোলিনেস্টার এনজাইম সেগুলোকে অতিরিক্তগুলোকে নষ্ট করে দেয়। এই মেকানিজমের মাধ্যমে আসলে ঘটনাটি ঘটে। আমরা জানি যে এনজাইমগুলো অর্গানোফসফরাস কম্পাউন্ডের সাথে মিলে একটা কম্পাউন্ড তৈরি করে এবং এই কম্পাউন্ড একটা নির্দিষ্ট সময় পর এনজাইমের তার নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক সেটা নষ্ট করে ফেলে। যখন এনজাইমগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তখন এই প্রসেসটার নামই বলা হয় এজিং প্রসেস। অর্থাৎ একবার যদি এজিং প্রসেস হয়ে যায় বা এজিং হয়ে যায় তখন সেই এনজাইমগুলো আর রিভার্স করতে পারে না। এজিং হতে আসলে কোন এজেন্টের কতক্ষণ সময় লাগে? আমরা জানি নার্ভ এজেন্টের উইদিন ফিউ মিনিটস। আর ডাইমিথাইল কম্পাউন্ডগুলো 3.7 আওয়ার্স এভারেজ, আর ডাইইথাইল কম্পাউন্ডগুলো সাধারণত 31 ঘন্টা পর্যন্ত সময় লাগে এজিং। এজিংটা আসলে ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা জানি এনজাইমগুলো যদি পার্মানেন্টলি ডিস্ট্রয় হয়ে যায় সেটাকে আমরা এজিং বলি, এবং এজিং একবার হয়ে গেলে সেটা ইরিভার্সেবল, সেটার ফিচার আরও বেশি হবে, সিভিয়ারিটি অনেক বেশি হবে। আচ্ছা, অ্যাকিউট ওপিসি পয়জনিংয়ের পেশেন্ট যদি আমাদের কাছে আসে, এরা আসলে সাধারণত বিভিন্ন টাইপ নিয়ে আসতে পারে। এরা কখনো অ্যাকিউট কোলিনার্জিক সিমটম নিয়ে আসতে পারে, এরা কখনো ইন্টারমিডিয়েট সিনড্রোম নিয়ে আসতে পারে, কখনো অর্গানোফসফরাস ইনডিউসড ডিলেড পলিনিউরোপ্যাথি নিয়ে আসতে পারে। সাধারণত ওপিসি ইনজেকশনের 1 থেকে 4 দিনের মধ্যে আমাদের অ্যাকিউট কোলিনার্জিক ফেজ নিয়ে আসবে। 1 থেকে 4 দিন পার হয়ে যাওয়ার পরে সে পেশেন্ট উইকনেস নিয়ে আসতে পারে, বিশেষ করে প্রক্সিমাল মাসলগুলো, সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট সিনড্রোম। এবং ইনজেকশনের 2 থেকে 3 সপ্তাহ পরে পেশেন্ট অনেক সময় পলিনিউরোপ্যাথি, রিচ ড্রপ, ফুড ড্রপ নিয়ে আসে, তখন সেটাকে আমরা বলি অর্গানোফসফরাস ইনডিউসড ডিলেড পলিনিউরোপ্যাথি। এখন অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম এটি আসলে কী ঘটনা? ঘটনা হচ্ছে যে ওপিসি যখন শরীরে ইনজেস্টেড হবে বা শরীরে কোনোভাবে প্রবেশ করবে তখন অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমগুলোকে নষ্ট করে দিচ্ছে, অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং কোলিনার্জিক ইফেক্টটা অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে 2 ধরনের ইফেক্ট পাওয়া যায়, একটা মাস্কারেনিক ইফেক্ট আর একটা নিকোটিনিক ইফেক্ট। মাস্কারেনিক ইফেক্টের যে ফিচারগুলো সেগুলোকে আমরা মনে রাখি ডাম্বেল দিয়ে, DUMBEL। আমরা জানি এখানে ডিতে হচ্ছে ডায়রিয়া হবে, ইউরিনেশন হবে, মায়োসিস ডেভেলপ করবে, ব্রঙ্কিয়াল স্পাজম ডেভেলপ করবে, পেশেন্টের আমাদের ল্যাক্রিমেশন ইনক্রিজ করবে। আর নিকোটিনিক রিসেপ্টর স্টিমুলেশন হওয়ার জন্য আসলে মাসল টুইচিং, মাসল ফাসিকুলেশন বা মাসল উইকনেস এগুলো নিয়ে আসতে পারে। কখনো কখনো এরা ট্রাকিকার্ডিয়া বা হাইপারটেনশনের ফিচার নিয়েও আসতে পারে।
আমরা জানি এই দুই ধরনের মেন প্রেজেন্টেশন। যদি ওপিসি শরীরের মধ্যে আসে এবং তার মধ্যে নিকোটিনিক বা মাস্কেনিক অ্যাক্টিভিটির কারণে তার ফিচারগুলো চলে আসে, আমরা পেশেন্টকে ম্যানেজ করবো কীভাবে? আসলে যে কোনো অর্গানোফসফরাস কম্পাউন্ড সহ যে কোনো পয়জনিংয়ের একটা কমন ম্যানেজমেন্ট আছে। যেমন পেশেন্টকে সেই সোর্স থেকে সরিয়ে আনতে হবে, অর্থাৎ রিমুভাল ফ্রম দ্য সোর্স। পেশেন্টকে একটা রিকভারি পজিশনে রাখতে হবে। আমরা জানি লেফট ল্যাটারাল করে যে পজিশনিং করা হয়, পেশেন্টের এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করতে হবে। এগুলো আসলে সাপোর্টিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ারের পাশাপাশি ইম্পর্টেন্ট যেটি, সেটা হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডট দেওয়া। আমরা জানি যে ওপিসি পয়জনিংয়ে দুইটি অ্যান্টিডট পাওয়া যায়। একটি নাম হচ্ছে অ্যাট্রোপিন, আরেকটি হচ্ছে অক্সিম বা প্র্যালিডক্সিম। আমরা জানি অ্যাট্রোপিনের মেন কাজ হচ্ছে মাস্কারেনিক যে রিসেপ্টরগুলো আছে সেগুলো বন্ধ করে দেয়া, অর্থাৎ তারা নিজেরা বাউন্ড করবে তার সাথে, যার ফলে অ্যাসিটাইল কোলিনগুলোর মাস্কানিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, যার কারণে কোলিনার্জিক ইফেক্ট হবে না, অর্থাৎ মাস্কানিক ইফেক্টগুলোকে কমে যাবে বা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাট্রোপিনের কাজ। আর প্র্যালিডক্সিম যেটি, প্র্যালিডক্সিমের প্রধান কাজ হচ্ছে যে এনজাইমগুলো কম্পাউন্ড আকারে ওপিসির সাথে কম্পাউন্ড আকারে বাউন্ড হয়ে আছে, সেখান থেকে এনজাইমগুলোকে উদ্ধার করা, অর্থাৎ রিঅ্যাক্টিভেশন অফ দ্য এনজাইম। এটাই আসলে মেইন ইম্পর্টেন্ট কাজ প্র্যালিডক্সিমের। এটা ছাড়া এরা কিছু পরিমাণ নিকোটিনিক ফিচারগুলোকে প্রিভেন্ট করতে পারে। অ্যাট্রোপিন আমরা জানি, এটা আমরা সাধারণত 3 থেকে 5 অ্যাম্পুল অ্যাট্রোপিন আমরা পেশেন্টকে বোলাস ডোজে দেই এবং তার 5 থেকে 10 মিনিট পর পর পেশেন্টের ডোজটাকে ডাবল করা হয়। কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত পেশেন্ট অ্যাট্রোপিনাইজড না হবে। প্রত্যেক 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পেশেন্টকে ফলো আপ করতে থাকি এবং আমরা সাধারণত 5টি সাইন দেখি। 5টি সাইন যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বুঝবো পেশেন্ট অ্যাট্রোপিনাইজড হয়ে গেছে। সাইনগুলো হচ্ছে পেশেন্টের পিউপিলের সাইজ নর্মাল হয়ে যাবে এবং পেশেন্টের হার্ট রেট 80 বিট পার মিনিটের বেশি হবে, তার একজিলা, মাউথ এবং স্কিন ড্রাই হয়ে যাবে, তার সিস্টোলিক ব্লাড প্রেশার অবশ্যই 80 মিলিমিটার মার্কারির বেশি হবে এবং পেশেন্টের লাং বেজ ক্লিয়ার হবে, অর্থাৎ লাংয়ের মধ্যে যে পালমোনারি এডিমা বা লাংয়ের যে সিক্রেশনের ফিচার সেগুলো আমরা পাবো না। যদি অ্যাট্রোপিনাইজড হয়ে যায় তখন আমরা কী করি? তখন আমরা পেশেন্টকে আর বোলাস দিতে থাকি না, তখন আমরা পেশেন্টকে মেনটেনেন্স করতে থাকি। আমরা জানি মেনটেনেন্স করার নিয়ম হচ্ছে টোটাল যত অ্যামাউন্ট সে অ্যাট্রোপিন পেয়েছে সেই অ্যাট্রোপিনের 10 to 20% আমরা পেশেন্টকে প্রতি আওয়ারলি দিতে থাকবো, এটা আইভি ড্রিপের মাধ্যমে। আমরা মেনটেনেন্স কতক্ষণ করব? পেশেন্টের যতক্ষণ পর্যন্ত রিস্ক ফ্যাক্টর থাকবে, রিস্ক থাকবে এবং সাধারণত যে কয়েকদিন হসপিটালে থাকে আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত আমাদের মেনটেনেন্স করা লাগতে পারে। মোটামুটি এগুলোই ছিল অ্যাট্রোপিনের ম্যানেজমেন্ট। আর প্র্যালিডক্সিম নিয়ে কথা, প্র্যালিডক্সিম হচ্ছে মনে রাখতে হবে যদি এজিং হয়ে যায় অর্থাৎ এনজাইমগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু প্র্যালিডক্সিমের রোল আর থাকে না। এই জন্য ইমিডিয়েট যদি পেশেন্টকে আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা প্র্যালিডক্সিম দিতে পারি এবং প্র্যালিডক্সিমের বেশ ভালো কিছু দিক আছে যে এটি অ্যাট্রোপিনের সাথে একটা সিনার্জিস্টিক ইফেক্ট দেয়, অর্থাৎ খুব ভালো রেসপন্স পাওয়া যায়। প্র্যালিডক্সিম আমরা সাধারণত 1 থেকে 2 গ্রাম দিই। পেশেন্টকে প্র্যালিডক্সিম দেওয়ার আগে আমরা খালি নিশ্চিত হয়ে নিব যে পেশেন্টের এজিং বা লম্বা সময় হয়ে গেছে কিনা, তাহলে আমাদের প্র্যালিডক্সিমের আর তেমন কোনো রোল নাই। এখানে আমাদের আরেকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যাট্রোপিন যদি আমরা বেশি দিয়ে ফেলি তাহলে পেশেন্টের একটা জিনিস হতে পারে, সেটাকে বলা হয় অ্যাট্রোপিন স্টর্ম, অর্থাৎ অ্যাট্রোপিন ইনটক্সিকেশন। তাহলে পেশেন্ট অনেক বেশি কোলিনার্জিক ফিচারগুলো সেগুলো সাবসাইড করে যাবে এবং পেশেন্টের অ্যান্টিকোলিনার্জিক ফিচারগুলো বেশি পাওয়া যাবে, অর্থাৎ পেশেন্ট রেস্টলেস হয়ে যাবে, পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে যেতে পারে, কনভালশন হতে পারে, টেম্পারেচার ভেরি হাই হয়ে যেতে পারে, সিভিয়ারলি ড্রাইড মাউথ, ওরাল ক্যাভিটি, রিডিউসড ল্যাক্রিমেশন, এগুলো ফিচার পাওয়া যায়। অ্যাট্রোপিন স্টর্ম হলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যদি সেই সময়ের মধ্যে পেশেন্ট রিকভার করে তো করতে ভালো, নাহলে আমরা সাপোর্টিভ থেরাপি দেবো। বিশেষ করে পেশেন্টকে বেনজোডায়াজিপিন বা ডায়াজিপাম ইনজেকশন দেওয়া যেতে পারে বা পেশেন্টকে একটা কুল কাম এনভায়রনমেন্টে পেশেন্টকে রেস্টে রাখা যেতে পারে। পেশেন্টকে যদি প্রয়োজন হয় তাহলে অক্সিজেন দেওয়া লাগতে পারে। আমাদের ওপিসি সম্বন্ধে মোটামুটি এইটুকু জানতে পারলে আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট।